ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। ক্লাস 11-এর যে পরমাণুর গঠন চ্যাপ্টারটা আমরা পড়াচ্ছিলাম, আজকের ক্লাসটি ওই পরমাণুর গঠন চ্যাপ্টারের তৃতীয় ক্লাস। আগের দিন আমরা দেখেছিলাম যে কোনো কক্ষে থাকা ইলেকট্রনের শক্তি কিভাবে নির্ণয় করা যায়। আজ আমরা দেখব দুটি কক্ষের শক্তির পার্থক্য থেকে আমরা রিডবার্গ সমীকরণ নির্ণয় করব। কোনো ইলেকট্রন N2 কক্ষ থেকে N1 কক্ষে আসলে তার ক্ষেত্রে যে শক্তির পার্থক্য হয় তা হচ্ছে hν। আমরা লিখতে পারি hν ইকুয়ালস টু E N2 মাইনাস E N1, অর্থাৎ N2 কক্ষের শক্তি মাইনাস N1 কক্ষের শক্তি। আগের দিনের সমীকরণগুলো থেকে আমরা লিখতে পারি hν সমান আমরা লিখতে পারি শক্তির রাশিমালা এমনিতেই আমরা ঋণাত্মক লিখেছিলাম, এখন লিখতে পারি ওটা মাইনাস 2π² mz² e⁴, আর এখানে কিন্তু n² h² ছিল, এখন আমরা লিখব n2² h²। আবার এখানে মাইনাস লিখলাম, ব্র্যাকেটের মধ্যে মাইনাস লিখে আবার লিখব 2π² mz² e⁴ বাই n1² h²। দেখো এই যে মাইনাসে মাইনাসে প্লাস রয়েছে হয়ে যাচ্ছে, এটাকে আমরা সামনে লিখতে পারি, বা আমরা এখানেও লিখতে পারি hc/λ সমান লিখতে পারি মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এই টোটাল যে রাশিমালাটা রয়েছে এটাকে সামনে লিখে এই মাইনাস সহ এই রাশিমালাটাকে ডান দিকে লিখতে পারি। তাহলে এটা লিখতে পারি আমরা 2π² mz² e⁴ বাই n1² h² মাইনাস 2π² mz² e⁴ বাই লিখতে পারি n2² h²। দেখো এখানে কিন্তু n1² আর n2² বাদ দিয়ে বাকি সমস্ত কিছুটা কমন যাচ্ছে, তো বা লিখতে পারি hc/λ ইকুয়ালস টু আমরা লিখতে পারি 2π² m e⁴ বাই লিখতে পারি h² ইন্টু z²টাকে একটু আলাদা করলাম, ইন্টু ব্র্যাকেটের মধ্যে দেখো রয়ে গেল 1/n1² মাইনাস 1/n2²। এখন আমরা 1/λ সমান লিখতে পারি hc যে টার্মটা রয়েছে এটা এখানে চলে গেল, তাহলে এটা লিখতে পারি 2π² m e⁴ বাই লিখতে পারি c/3, এই যে hc রয়েছে এই cটা এখানে চলে গেছে, ইন্টু z² ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1/n1² মাইনাস 1/n2²। এই যে দেখো এই যে টোটাল যে মানটা রয়েছে 1/λ সমান আমরা বসাতে পারি r ইন্টু z² ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। এইটি হলো রিডবার্গ সমীকরণ। আর এই যে এখানে আমরা লিখেছি, এই যে এখানে আমরা লিখলাম r সমান হচ্ছে 2π² m e⁴ বাই c/3, এটা হলো রিডবার্গ ধ্রুবক। দেখো এর পরীক্ষালব্ধ মান, অর্থাৎ এই পায়ের মান যদি আমরা 3.14, এম এর মান 9.1 ইন্টু 10⁻⁻28, অর্থাৎ সিজিএসে যদি আমরা বসাই, এখানে ই এর মান 4.8 ইন্টু 10⁻10, তার গোটাটার পাওয়ার 4, এই সমস্ত কিছু যদি আমরা সিজিএসে বসাই তাহলে এই রিডবার্গ ধ্রুবকের মান পরীক্ষালব্ধ মান এমনিতে 109,637 সেন্টিমিটার ইনভার্স হয়, কিন্তু পরীক্ষালব্ধ মানটি বারবার বিভিন্ন পরীক্ষার সাহায্যে দেখা গেছে আমরা মানটিকে 109,677 সেন্টিমিটার ইনভার্স লিখব। অর্থাৎ আমরা যে রিডবার্গ সমীকরণ এখানে আমরা পয়েন্ট করেছিলাম সেটা আমরা লিখতে পারি 1/λ সমান হচ্ছে আর মানে রিডবার্গ ধ্রুবক, এই যে টোটাল যে টার্মটা রয়েছে এটাকে আমরা রিডবার্গ কনস্ট্যান্ট হিসাবে লিখতে পারি, ইন্টু z²। জেড মানে আমরা আগেও বলেছি যে জেড মানে আমাদের সেটা হচ্ছে কি না প্রোটন সংখ্যা বা অ্যাটমিক নাম্বার, আর 1/n1²। হ্যাঁ, এখানে কিন্তু n1 সমান আমরা লিখব যে কক্ষে ইলেকট্রনটি আসছে
N2 মানে কি, যে কক্ষ থেকে ইলেকট্রনটি আসছে। সুতরাং এই রিডবার্গ ধ্রুবক থেকেই আমরা কিন্তু এই ভ্যালুটা 109677 সেন্টিমিটার ইনভার্স, এটা কিন্তু বারবার ফিক্স, এটা ধ্রুবকের মান, এটা কখনোই পরিবর্তন হবে না। আর এখানে যে সমীকরণটা পেয়েছি সেটা হলো 1/λ, এটাকে আমরা ওয়েভ নাম্বার বলতে পারি, সেটাকে আবার নিউ বার দ্বারা লিখতে পারি। তবে হ্যাঁ, এখন এটাই প্রয়োজন, 1/λ = r ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এরপর আমরা পড়ব হাইড্রোজেন বর্ণালী। এই রিডবার্গ সমীকরণ থেকে আমরা বিভিন্ন ধরনের বর্ণালী সমীকরণ এবং বর্ণালী দেখতে পাবো যে কোন তরঙ্গদৈর্ঘ্যের আলো এই বিভিন্ন বর্ণালীগুলি সৃষ্টি করছে, এবং এগুলিকে আমরা সারি বা সিরিজ বলতে পারি। যদি আমরা দেখি যে বর্ণালী অর্থাৎ আলো শোষণ এবং গ্রহণ এটা তরঙ্গরূপে যেহেতু হচ্ছে এখানে, তাহলে দেখো এটা যদি 1 2 3 4 হয়, তাহলে একটি ইলেকট্রন 1 নম্বর প্রথম কক্ষ থেকে 3 নম্বর কক্ষে যেতে পারে, আবার 4 নম্বর কক্ষ থেকে 2 নম্বরে আসতে পারে। তাহলে যখন বলছি যে 1 থেকে 3-এ প্রথম কক্ষ থেকে তৃতীয় কক্ষে ইলেকট্রন যেতে পারে, তখন শক্তি গ্রহণ করবে, এবং 4 নম্বর কক্ষ থেকে বা চতুর্থ কক্ষ থেকে 2 নম্বর কক্ষে আসার সময় শক্তি কী করবে, বর্জন করবে। অর্থাৎ এই বর্ণালী হচ্ছে দুই ধরনের বর্ণালী আমরা কিন্তু লিখতে পারি। সেটা হচ্ছে 1 নম্বর শোষণ বর্ণালী, অ্যাবজর্পশন স্পেকট্রা। এখানে 2 নম্বর লিখতে পারি নিঃসরণ বর্ণালী বা এমিশন স্পেকট্রা। যেহেতু এখানে 2 ধরনের বর্ণালী রয়েছে, আমাদের যে কোনো একটি বর্ণালী পড়লেই হবে। তবে হ্যাঁ, সিলেবাসের মধ্যে আমাদের আছে কি না, নিঃসরণ বর্ণালী আছে। অর্থাৎ এখানে আমরা হাইড্রোজেন বর্ণালী বলতে সেগুলোই পড়ব যেগুলো হচ্ছে কি না, যখন উচ্চ শক্তি স্তর থেকে কোনো ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে আসবে এবং শক্তি বর্জন করবে, তখন যে বর্ণালী পাওয়া যাবে তখন তাকে বলা হয় নিঃসরণ বর্ণালী, এবং এটি এখন আমরা আলোচ্য বিষয়। এখন এই রিডবার্গ সমীকরণ থেকে 1/λ = r ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এই সমীকরণটি থেকে আমরা বিভিন্ন ধরনের বর্ণালী দেখব। যদি ধরো দেখা যায় যে প্রথম যেটা আছে n1 এর মান যদি 1 হয়, অর্থাৎ n2 এর মান হবে, প্রথম কক্ষে ইলেকট্রন আসতে পারে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এরকমভাবে সপ্তম কক্ষ থেকেই আসতে পারে। যদিও আমাদের কেউ বলতে পারে যে সপ্তম কক্ষই কেন স্যার, অষ্টম কক্ষ কি হয় না? আমাদের যা পরমাণু বা মৌল আবিষ্কার হয়েছে তাদের সপ্তম কক্ষ পর্যন্তই আগে সম্পূর্ণভাবে ফিল আপ হয়নি, তারপর অষ্টম কক্ষে আমাদের যাওয়ার প্রয়োজন পড়েনি। যদি আগামী দিনে আমাদের বিজ্ঞানীরা এগুলো আবিষ্কার করতে থাকেন, তাহলে সেগুলো কী হবে না, নতুন কোনো মৌলের আবিষ্কার বা সংযোজন ঘটলে তখন আমাদের অষ্টম কক্ষ দেখতে পারি, নবম দেখতে পারি, আগামী দিনে সেটা বিজ্ঞানীদের উপর নির্ভর করছে। এখন আপাতত আমাদের যা আছে এখন সপ্তম কক্ষ পর্যন্তই আছে। অর্থাৎ প্রথম কক্ষে ইলেকট্রন আসতে পারে, কথাটা কিন্তু যেতে পারে নয়, কথাটা আসতে পারে কোথায় না, 1 নম্বর প্রথম কক্ষে। কোথা থেকে? 2 3 4 5 6 7। তখন যে সারি আমরা দেখতে পাবো তখন তাকে বলা হয় লিমেন সারি, লিমেন। 2 নম্বর এভাবে লিখতে পারি যে n1 এর মান যদি 2 হয়, তাহলে n2 এর মান, স্যার আমরা তো n2 বলে জেনেছি যেটা, যে স্যার যে কক্ষ থেকে আসছে, অর্থাৎ প্রথম কক্ষ থেকে স্যার দ্বিতীয় কক্ষ যদি যায় ইলেকট্রনটা, তাহলে এই যে কথাটা তুমি বললে যে যায়, তাহলে কিন্তু সেখানে আর হলো না। যাই যদি হয় তাহলে সেখানে শোষণ বর্ণালী হবে। তার জন্য আমাদের এই শোষণ বর্ণালীগুলোকে সাইডে রেখে দিয়েছি, যে না, নিঃসরণ বর্ণালী নিয়েই আলোচনা। তাহলে 2 নম্বর কক্ষে ইলেকট্রন আসতে পারে তার উচ্চতম কক্ষগুলি থেকে, তা হতে পারে 3 4 5 6 7। তখন এটি কিন্তু হবে বামার সারি, এটি হবে তখন বামার সিরিজ। 3 নম্বরে আমরা লিখতে পারি n1 এর মান যদি 3 হয়, তাহলে n2 এর মান তোমরা নিজেরা এবার করতে পারবে 4 5 6 7, আর তখন এটা হবে প্যাসেন্ট সারি, তখন এটা হবে প্যাসেন্ট সারি।
প্যাসেন্ট সারি। এখানে N1 এর মান যদি 4 হয় তাহলে N2 এর মান হবে 5, 6, 7, তখন এটা কি সারি হবে? কে বলছো? ব্র্যাকেট। তখন এটা হবে ব্র্যাকেট সারি। 5 নম্বরে আমরা লিখতে পারি N1 এর মান হতে পারে 5, তখন N2 এর মান হবে 6ও হতে পারে, 7ও হতে পারে, তখন সেটা হবে ফুন্ড। ফুন্ড বানানটাও কিন্তু আগে একটা পি আছে। এখানে 6 নম্বর আমরা লিখতে পারি N1 এর মান হচ্ছে 6, N2 এর মান হচ্ছে 7, অর্থাৎ এটা হতে পারে হামফ্রিজ। তবে হ্যাঁ, মনে রাখবে আমাদের চোখ এই সমস্ত সারিগুলোকে কিন্তু দেখতে পাবে না। আমাদের চোখের তরঙ্গদৈর্ঘ্য শোষণ করার একটি ক্ষমতা আছে বা সীমা আছে। সেটি হচ্ছে কি না, শুধুমাত্র এই বামার সারিটি হচ্ছে আমাদের চোখের দৃশ্যমান সারির মধ্যে পড়ছে। আর এই লিমেন সারি কি আছে না, ইউভি বা আলট্রাভায়োলেট বা অতিবেগুনি। এখানে বামার আমরা লিখতে পারি দৃশ্যমান, এইটি আমাদের অনেক সময় দরকার হয়, দৃশ্যমান। আর আমরা লিখতে পারি প্যাসেন্ট হচ্ছে অবলোহিত বা ইনফ্রারেড, তারপর এটা ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিজ, এরা সবাই ফার ইনফ্রারেড, সবাই কিন্তু এরা তিনজন। অর্থাৎ আমাদের চোখ শোষণ করতে পারবে কোন তরঙ্গদৈর্ঘ্যগুলো? যেগুলো বামার সারির মধ্যে আসবে। অর্থাৎ যাদের তরঙ্গদৈর্ঘ্যের বিস্তার হবে 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোগুলিকে আমাদের চোখ কি করে না বুঝতে পারবে। সেই রঙগুলিকেই আমরা কি করতে পারবো? আলাদা করে চিনতে পারবো। অর্থাৎ দৃশ্যমান সারি হলো বামার সারি, আর এই বামার সারির জন্য N1 এর মান কিন্তু সর্বদাই হবে 2। N1 এর মান 2 হতে পারে, আর N2 এর মান হতে পারে 3, 4, 5, 6, 7। এখন যদি N1 এর মান 2 হয় আর N2 এর মান 3 হয়, অর্থাৎ তৃতীয় কক্ষ থেকে যখন কোনো ইলেকট্রন দ্বিতীয় কক্ষে আসবে তখন সেটি হবে বামার সারির প্রথম রেখা। N1 এর মান হচ্ছে 2, N2 এর মান হচ্ছে 3, অর্থাৎ যেহেতু N1 এর মান 2 তাই এটি বামার সারি। বামার সারির এটা কি হলো বলো? বামার সারির প্রথম রেখা, ফার্স্ট লাইন। আর যদি ধরো এখানে N1 এর মান 2, তাহলে এটা বামার সারি হয়ে গেল। N2 এর মান যদি 4 হয়, অর্থাৎ চতুর্থ কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে আসে, তাহলে এটা বামার সিরিজের মধ্যেই পড়লো, কিন্তু সেটা হয়ে গেল কি সেকেন্ড লাইন। এটাকে আমরা H আলফা দ্বারা ডিনোট করতে পারি, এটা আমরা H বিটা দ্বারা ডিনোট করি। স্যার যদি N1 এর মান 2 হয় আর N2 এর মান যদি 5 হয় তাহলে কি হবে স্যার? তখন এটা হবে থার্ড লাইন, তখন এটা হবে H কি আমরা জানি H গামা। আচ্ছা তোমরা নিজেরাও বলো দেখি যে প্যাসেন্ট সারির প্রথম রেখা ক্ষেত্রে N1 এর মান কত? স্যার প্যাসেন্ট সারির জন্যই স্যার N1 এর মান হচ্ছে 3, এটা কখনোই চেঞ্জ করার প্রয়োজন নেই। তাহলে স্যার N1 এর মান 3, তাহলে সময় চতুর্থ কক্ষ থেকে যদি আসে তাহলে সেটাই হবে স্যার প্রথম রেখা। অর্থাৎ এখানে আমাদের N2 এর মান কত হয়ে গেল? 4। এই বিভিন্ন ধরনের অঙ্ক এখান থেকে আমরা করতে পারি। প্রথম একটি অঙ্ক করব। এখন আমরা যে প্রশ্নটি লিখেছি বামার সারির ক্ষেত্রে H পরমাণু, এখানে H পরমাণু বলে দেওয়া আছে, ক্ষুদ্রতম ও দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করো। প্রথমেই আমরা লিখব ওয়েভলেন্থ সবসময় কি করে না 1/E, অর্থাৎ শক্তি যত বেশি তরঙ্গ দৈর্ঘ্য তত কম। আর তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তার মানে বুঝতে হবে শক্তির মান কিন্তু কম। অর্থাৎ এখানে দেখব লেফট হ্যান্ড সাইডে আমরা লিখছি শর্টেস্ট মানে হচ্ছে ক্ষুদ্রতম, আর রাইট হ্যান্ড সাইডে লিখছি দীর্ঘতম অর্থাৎ হচ্ছে লংগেস্ট। তাহলে শর্টেস্ট ওয়েভলেন্থ অর্থাৎ আমরা লিখতে পারি যে শক্তির মান কি হবে? শক্তির মান হবে বেশি। লংগেস্ট ওয়েভলেন্থ তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সব থেকে লম্বা বলছে, তাহলে সেখানে কি হবে? শক্তির মান সব থেকে কম। যেহেতু এখানে বামার সারি বলে দেওয়া আছে তাহলে এখানে N1 এর মান নিয়ে চিন্তা করার কোনো প্রবলেম নেই। N1 এর মান অবশ্যই হবে 2,
এখানে n1 এর মান হবে 2। এখানে n2 এর মান কি হবে, এখানে n2 এর মান কি হবে? যদি শর্টেস্ট ওয়েভলেন্থের জন্য করতে যাও তাহলে তোমাকে দেখতে হবে এমন একটা কক্ষ যেখান থেকে এলে সব থেকে কী হবে, সব থেকে বলো তোমরা নিজেরা, সব থেকে বেশি শক্তি বর্জন করবে, তবে সেটা ক্ষুদ্রতম কী হবে, তরঙ্গদৈর্ঘ্য হবে সব থেকে বেশি। অর্থাৎ তাহলে স্যার সপ্তম কক্ষ থেকে হলে হবে। দেখো যেহেতু সপ্তম কক্ষটা কিন্তু আমাদের লাস্ট কক্ষ নয়, তার জন্য আমরা ধরে নেব অসীম দূরত্ব থেকে যদি কোনো ইলেকট্রন আসে দ্বিতীয় কক্ষে, তাহলেই সেক্ষেত্রে হবে সব থেকে বেশি শক্তি বর্জন করবে। অর্থাৎ এখানে আমরা লিখব n2 =ইনফিনিটি। এখানে n2 কত লিখব, 2-এর দ্বিতীয় কক্ষের সব থেকে কাছাকাছি কোনটা, যেখানে সব থেকে কম শক্তি বর্জন করবে, সেটি হলো স্যার 3। জেডের মান আর লেখার দরকার নেই, z = 1, কারণ এটা হাইড্রোজেন পরমাণু। তাহলে এখানে দেখো 1/λ লিখতে পারি r ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1/n1 স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস 1/∞ স্কোয়ার মানে স্যার এটা লেখার প্রয়োজন নেই, এই রাইট হ্যান্ড সাইডেরটা 0 হয়ে যাবে। অর্থাৎ 1/λ সমান পেয়ে গেলাম r ইন্টু 1/4। অর্থাৎ ল্যামডা সমান এটা উল্টে যাবে, 4/r হবে। যদি আমরা মানটা নির্ণয় করি 4/109677, এটা কিন্তু অবশ্যই সেন্টিমিটারে আসবে। এখানেও দেখো যদি আমরা 1/λ সমান r ইন্টু ব্র্যাকেটের মধ্যে আছে 1/n1 স্কোয়ার মানে হচ্ছে 1/4 মাইনাস 1/n2 স্কোয়ার মানে হচ্ছে 1/3 স্কোয়ার মানে হচ্ছে 9। অর্থাৎ আর 1/λ লিখতে পারি, এটা হচ্ছে r ইন্টু ব্র্যাকেটের মধ্যে 36, এটা হচ্ছে 9 - 4, তো আমরা লিখতে পারি আর 1/λ হবে r ইন্টু 5/36, তো ল্যামডা হবে 36/5 আর এর মান হচ্ছে 109677। উত্তরটি দুটিতেই আসবে সেন্টিমিটারে। এই দুটি মান নিজেরাই তোমরা নির্ণয় করতে পারো এবং সহজেই বুঝতে পারো যে এখানে কি হবে, যে ল্যামডার মান লংগেস্ট এবং শর্টেস্ট দুটো ক্ষেত্রে কেমন হচ্ছে। এরপর আমরা দেখব যে কোনো ক্ষুদ্র ভরের কোনো কণার যদি উচ্চ গতিবেগ থাকে তাহলে সেটা কণা না থেকে তরঙ্গের ধর্ম প্রকাশ পায়। অর্থাৎ এবার আমরা পড়ব ডি ব্রগলি তরঙ্গ সমীকরণ। বিজ্ঞানী ডি ব্রগলি আবিষ্কার করেন যে ইলেকট্রনের ক্ষেত্রে দুটি ধর্মই কিন্তু প্রকাশ পায়, কারণ ইলেকট্রনের মাস বা ভর অত্যন্ত ক্ষুদ্র এবং বেগ অতি উচ্চ, তাই ইলেকট্রনটি কখনো কখনো কণা হিসাবে ব্যবহৃত হতে পারে বা কখনো কখনো তার তরঙ্গ ধর্মও প্রকাশ পায়। এই দুটি কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম, এই যে ডুয়েল নেচার অফ ইলেকট্রন, এটা থেকে আমরা পাবো ডি ব্রগলি তরঙ্গ সমীকরণ। অর্থাৎ প্লাঙ্কের তত্ত্ব অনুযায়ী আমরা দেখেছি ফ্রম প্ল্যাঙ্কস থিওরি আমরা দেখেছি ই মানে হচ্ছে কি না এইচ নিউ, অর্থাৎ ই সমান আমরা লিখতে পারি hc/λ। কিন্তু ফ্রম আইনস্টাইন আমরা কি লিখেছি, আমরা দেখেছি অনেকবার ই = হবে mc²। এটা তো একটা কমন ইকুয়েশন। এখানে যেহেতু এখানে ই সমান hc/λ আর mc², এই দুটো ভ্যালুকে আমরা কি করে নিতে পারি, ইকুয়াল করে নিতে পারি। অর্থাৎ hc/λ = mc²। দেখো এখানে যদি আমরা লিখি ল্যামডা কি হবে, c² কাটা যাচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি h/mc। তাহলে এখানে লিখব ক্ষুদ্র ভরের ইলেকট্রনের উচ্চ গতিবেগ হবার জন্য c সমান v লিখতে পারি। অর্থাৎ সমীকরণটি হয়ে গেল ল্যামডা = h/mv। এটি আমাদেরকে মনে রাখতে হবে। আবার mv মানে হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি, অর্থাৎ গতিবেগ আর ভর যদি গুণ করি হয়ে যাবে ভরবেগ অর্থাৎ মোমেন্টাম। অর্থাৎ এখানে ল্যামডা লিখতে পারি h/p, p মানে হয়ে গেল কি ভরবেগ বা mv। এই সমীকরণটাই আমাদের বারবার দরকার। তাহলে ডি ব্রগলি তরঙ্গ সমীকরণটা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে ল্যামডা সমান h/mv।
এই যে কক্ষের পরিধি এবং তরঙ্গ দৈর্ঘ্য এই দুটির মধ্যে কি সম্পর্ক সেটা এবার আমরা নির্ণয় করব। আর ব্যাসার্ধের কোনো কক্ষের পরিধি হবে 2πr, এটা হচ্ছে পরিধি। আমরা mvr সমান nh/2π, এটা আমরা বোরের প্রথম স্বীকার্য থেকে পেয়েছি। কৌণিক ভরবেগ mvr সমান হচ্ছে nh/2π। এখন এইমাত্র আমরা পেলাম ডি বগলি তরঙ্গ সমীকরণ থেকে আমরা পেয়েছি ল্যামডা সমান h/mv, অর্থাৎ এখানে দেখো যদি আমরা mv সমান লিখতে চাই তাহলে এখানে লিখতে পারি nh/2πr। তাহলে এই ভ্যালুটা যদি আমরা লেফট হ্যান্ড সাইডে বসাই তাহলে হয়ে যাবে এটা এখানে nh/2πr না লিখে আমরা উপরে লিখছি 2πr, অর্থাৎ এটা কাটাকাটি করলে শুধু এইচটা কাটাকাটি যাচ্ছে, অর্থাৎ n ল্যামডা ইকুয়ালস টু হয়ে গেল 2πr। দেখো এখান থেকে আমরা একটা ছোট্ট সমীকরণ পেয়ে গেলাম। n ল্যামডা, n মানে হচ্ছে কক্ষের সংখ্যা, 2πr মানে হচ্ছে পরিধি, আর ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখন দেখো এখানে ধরো মনে করছি যে কোনো একটি কক্ষের পরিধি 30 সেন্টিমিটার, এটা মনে করছি। তাহলে 30 সেন্টিমিটার যদি পরিধিটা হয় আর কোনো একটি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হলো, এটা হচ্ছে 2πr হলো পরিধি, আর তরঙ্গ দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার, তাহলে কটি তরঙ্গ এই কক্ষটাকে সম্পূর্ণভাবে ধরে রাখতে পারবে বা আবর্তন করবে? তাহলে এখন আমরা লিখতে পারি এটা একটা, এটা একটা, এটা একটা, এটা, এটা, এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, অর্থাৎ 6টি তরঙ্গ লাগবে পূর্ণ তরঙ্গ, তাহলে পরিধির মতো কিন্তু সমান দৈর্ঘ্যের হবে। অর্থাৎ এখানে দেখো লিখতে পারি তরঙ্গের সংখ্যা সমান লিখতে পারি 2πr ডিভাইড বাই ল্যামডা। আচ্ছা, এই সমীকরণ থেকে 2πr ডিভাইড বাই ল্যামডা করলে কি পড়ে থাকবে? শুধুমাত্র পড়ে থাকছে n, অর্থাৎ কক্ষের সংখ্যা, অর্থাৎ পঞ্চম বোর কক্ষে তরঙ্গের সংখ্যা হবে কক্ষের সংখ্যা, অর্থাৎ 5টি। চতুর্থ বোর কক্ষে তরঙ্গের সংখ্যা হবে কটি বলো নিজেরা? এটা সবাই বলতে পারবে, এটা হবে 4। তৃতীয় কক্ষে তরঙ্গের সংখ্যা হবে 3। অর্থাৎ ডি বগলি সমীকরণ থেকে আমরা 3টে জিনিস শিখলাম। একটা হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু h/mv বা ল্যামডা ইকুয়ালস টু h/p, যেখানে p সমান হচ্ছে ভরবেগ বা mv। তারপর আমরা শিখলাম n ল্যামডা ইকুয়ালস টু 2πr, এবং সব থেকে শেষে শিখলাম ওয়েভ নাম্বার নয়, এখানে নাম্বার অফ ওয়েভস, ওয়েভ নাম্বার আলাদা এবং নাম্বার অফ ওয়েভস আলাদা। অর্থাৎ ওয়েভ নাম্বার, এখানে দেখো একটু, এটা যেটা শিখলাম সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, সেটা হচ্ছে নাম্বার অফ ওয়েভস, আর ওয়েভ নাম্বার অর্থাৎ 1/λ ইকুয়ালস টু নিউ বার, এটা আমরা লিখতে পারি নিউ বার। এটা হচ্ছে ওয়েভ নাম্বার, এটা হচ্ছে নাম্বার অফ ওয়েভস। আশা করি এই টপিকটা ভালোভাবে বুঝতে পারলে।